নতুন করে তো পড়াবো, কোরআন পড়ার উপরেই সব নতুন পড়াবো। মেকানিজম অফ ফিভার কার কার মুখস্থ বলেন? কে পারেন মেকানিজম অফ ফিভার? রোহন সামনে আসেন। বলেন মেকানিজম অফ ফিভার। করোনা শিখলে পড়াবো কিভাবে? ওকে দেখেন, তাহলে গত ক্লাসে আমরা ব্যাকটেরিয়াল ডিজিজ পর্যন্ত পড়াইছি, তাই না? আজকে আমরা ভাইরাল ডিজিজ পড়াবো। ওকে, তাহলে ভাইরাল ডিজিজগুলো যদি আমরা চিন্তা করি, এখানে কি ফিভার জড়িত, কি ফিভার জড়িত। তাহলে আমরা যদি দেখি আমাদের কি রোগ, ডেঙ্গু, হ্যাঁ, চিকুনগুনিয়া, ক্লিয়ার, ডেঙ্গু, চিকুনগুনিয়া, মাম্পস, ভাইরাস। হ্যাঁ, আজকে যে রোগগুলো বলতেছি সব কি ভাইরাল ডিজিজ। তাহলে ডেঙ্গু, চিকুনগুনিয়া, মাম্পস, স্মল পক্স, চিকেন পক্স, চিকেন পক্স, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। আমরা যদি এই রোগগুলোর কথা চিন্তা করি, তাহলে এই রোগগুলা কি দিয়ে হচ্ছে? প্রত্যেকটা রোগের কারণ কি? সুনির্দিষ্ট কোনো না কোনো ভাইরাস। ওকে, তাহলে ডেঙ্গু একটা ভাইরাল ডিজিজ, মাম্পস একটা ভাইরাল ডিজিজ, চিকুনগুনিয়া একটা ভাইরাল ডিজিজ, হেপাটাইটিস এ, বি, সি, ডি সবগুলা কি ভাইরাল ডিজিজ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাল ডিজিজ, তারপরে কি চিকুনগুনিয়া, চিকেন পক্স, স্মল পক্স। এছাড়াও আমরা যদি ডাইরেক্টলি বলি আরো কতগুলো রোগ আছে, যেমন এইডস, তাই না? এইডস ভাইরাসের কারণে হয় না? এইডস তো ভাইরাসের কারণে হয়। ওকে, তাহলে এইডসও কি একটা ভাইরাল ডিজিজ। এই টাইপের অসংখ্য ভাইরাল ডিজিজ কি আমাদের লোকালিটিতে কি রয়েছে। মিসেলস, হ্যাঁ, মিসেলস মানে কি মিসেলস মানে কি? হাইড্রোফোবিয়া রোগটার নাম শুনছেন? র্যাবিস, র্যাবিস ভাইরাসের নাম, হাইড্রোফোবিয়া হচ্ছে রোগের নাম। জলাতঙ্ক। তাহলে এরকম অসংখ্য ভাইরাল ডিজিজ কি আমাদের মানে লোকালিটিতে কি এক্সিস্ট করে। এখন কথা হচ্ছে দেখেন, ভাইরাল ডিজিজগুলোতে কিন্তু কি এটা একটা ইনফেকশিয়াস ডিজিজ বলতেছি না আমরা?
তাহলে ইনফেকশিয়াস ডিজিজ বললে কি থাকবে? কমন লক্ষণ, আমরা যে কারণে এটা পড়তেছি ফিভার, তাই না? প্রত্যেকটাতে দেখেন আলাদা আলাদা জায়গায়। ডেঙ্গুতে কি জ্বর থাকবে না? এইডসে কি জ্বর, এই টাইপের হালকা জিনিস কি থাকবে? এরপর চিকুনগুনিয়া জ্বর থাকবে না? মাম্পস জ্বর থাকবে, স্মল পক্স, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস সব জায়গায় কি ফিভারটা খুব কমন। ওকে, তাহলে আমরা এই ভাইরাস ডিজিজগুলোর প্রত্যেকটারই আমাদের কি কারণ জানতে হবে। ম্যাক্সিমাম ভাইরাল ডিজিজের চিকিৎসা হচ্ছে কি টু বুস্ট ইউর ইমিউন সিস্টেম একমাত্র। আচ্ছা, আমরা তো কমন ভাইরাল ডিজিজটা বাদ দিয়ে দিলাম, তাই না? যদি একেবারে আমরা বর্তমান সাম্প্রতিক কোভিড-19 এটা কি একটা ভাইরাল ডিজিজ। এখন কথা হচ্ছে যে এই যে ভাইরাল ডিজিজগুলো আমাদেরকে এক্সিস্ট করতেছে, এখানে আপনি যত অ্যান্টিবায়োটিক দেন আলটিমেট কোনো লাভ নাই, কারণ অ্যান্টিবায়োটিকগুলো কি ভাইরাল ডিজিজে কোনো রকম ইফেক্ট করবে না। কারণ অ্যান্টিবায়োটিক এমন একটা মেডিসিন যেটা ওয়ানলি প্রিপার্ড ফর ব্যাকটেরিয়া। তাহলে গত ক্লাসে আমরা যে ব্যাকটেরিয়াল ডিজিজগুলো পড়েছিলাম, ওই ব্যাকটেরিয়াল ডিজিজগুলোর প্রত্যেকটাতে কি লাগতো? অ্যান্টিবায়োটিক আবশ্যিক লাগতো। কিন্তু এখন যে রোগগুলো পড়তেছেন এখানে কি অ্যান্টিবায়োটিক কোনো কাজেই করবে না, ঠিক আছে? তাহলে এই সকল ডিজিজে অ্যান্টিবায়োটিক ইউজ করে কিসের জন্য করে, কখন করে? ঠিক আছে, দেখে 3 দিন 5 দিন বিভিন্ন চিকিৎসার পরে যদি সুস্থ না হয়, তাহলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কি হয়ে যেতে পারে? দুর্বল হয়ে যেতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন দুর্বল হয়ে যায় তখন কি হবে? সেকেন্ডারি বিভিন্ন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আমরা হিয়ার অ্যান্ড দেয়ার কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কিন্তু ইনভলভ করতেছি, তাই না? পানির সাহায্যে, খাবারের সাহায্যে, বাতাসের সাহায্যে আমাদের শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়া ঢুকে না? ইভেন আমাদের শরীরের ভিতরেও কি অনেক ব্যাকটেরিয়া কি চাপে পড়ে ভালো আছে, তাই না? এরকম অনেক লোক থাকে না যে আশেপাশে কোনো সাপোর্ট নাই, লোকটা খারাপ কিন্তু সাপোর্ট না থাকার কারণে সে কি মাথা চারা দিয়ে উঠতে পারে না, ঠিক আছে? বাট একটু সাপোর্ট পেলেই সে কি মাথা চারা দিয়ে ওঠে, তাই না? একই বিষয় আমাদের শরীরে এমন অনেক ব্যাকটেরিয়া আছে যারা রোগ প্রতিরোধ ক্ষমতার দাপটে কি করতে পারে না, আমার কোনো ক্ষতি করতে পারে না। বাট যদি কখনো রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় তখন সে কি করবে? তখন সে আমার ক্ষতি করতে একদম কি উঠে পড়ে লাগবে, ঠিক আছে? এই সেকেন্ডারি ইনফেকশনগুলো প্রিভেন্ট করার জন্য কখনো কখনো কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়। তবে এখানে অ্যান্টিবায়োটিক কি ইন্ডিকেটেড না, এইটুকু মনে রাখতে হবে যে এখানে অ্যান্টিবায়োটিক ইন্ডিকেটেড না, বাট অ্যান্টিবায়োটিক শুড বি ইউজড, ঠিক আছে, টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন। ওকে, সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করতেই শুধুমাত্র কি ভাইরাল ডিজিজে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবো, ক্লিয়ার? বাট অ্যান্টিবায়োটিক কখনোই প্রাথমিক বা প্রায়র মেডিসিন না এখানে, ঠিক আছে? প্রধান যেমন টাইফয়েড ফিভারের কথা যদি আমরা বলি তাহলে কি অ্যান্টিবায়োটিক ফার্স্ট অ্যান্ড ফাইনাল মেডিসিন। যদি অ্যান্টিবায়োটিক না দেন এটা কখনোই কি ভালো হবে না। তাহলে এটা যদি প্রায়র মেডিসিন অ্যান্টিবায়োটিক হয়, বাট এটাতে কিন্তু প্রায়র মেডিসিন কখনো কি অ্যান্টিবায়োটিক হবে না। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখেন কয়েকটা রোগ আমরা পড়বো আমাদের সিলেবাসের জন্য, ঠিক আছে? কি কি অলরেডি আমরা ইনফ্লুয়েঞ্জা পড়ে আসছি, তাই না? ইনফ্লুয়েঞ্জা আমরা পড়ে আসছি, ওকে ফাইন। ইনফ্লুয়েঞ্জা কি ভাইরাস দিয়ে হয় বলেন ম্যাডাম? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্যারামিক্সো ফ্যামিলির কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা একটা ফ্লো টাইপের ডিজিজ, তাই না? ওকে, যদি আমরা বলি র্যাবিস তো ভাইরাসের নাম বলেই দিছি, তাই না? এটা আমরা পড়বো না, আমরা এখান থেকে পড়বো ডেঙ্গু। কি পড়বো? বর্তমান সময়ে সবচেয়ে কি আলোচিত একটা রোগের মধ্যে কমন রোগ হচ্ছে কি ডেঙ্গু। এখন কোভিডে যেরকম মানুষ মারা যাচ্ছে, ডেঙ্গুতেও কি এরকম মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওকে, তাহলে আমরা দেখতেছি ডেঙ্গু আমরা পড়বো। এরপরে কি চিকুনগুনিয়া আপনি পড়তে পারেন ডেঙ্গুর সাথে মিল রেখে, ওকে? কারণ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুইটা রোগের ভিতরে একটা সিমিলিয়ারিটি আছে। সেই রোগ সিমিলিয়ারিটিটা কি? যদি গত বছরের আগের বছর মেবি, তাই না, তার আগের বছর মনে হয় 2017 সাল, যে চিকুনগুনিয়া এমনভাবে কি ঢাকা শহরে ছড়িয়েছিল যে এমন একটা ফ্যামিলিও ছিল না ঢাকা শহরে যে চিকুনগুনিয়াতে কি আক্রান্ত হয় না, কেউ না কেউ কি আক্রান্ত হয়েছে, ঠিক আছে? তাহলে চিকুনগুনিয়া এবং এডিস এই দুইটা জীবাণুর ভিতরে বা দুইটা রোগের সাথে একটা জিনিস খুব কমনলি মিল আছে, সেই মিলটা হচ্ছে কি বাহক। চিকুনগুনিয়া যে মশা দিয়ে ছড়ায়, এডিস বা ডেঙ্গু কি সে একই মশা দিয়ে ছড়ায়, নাম কি এডিস মশা, সরি।
তাহলে এডিস মশা দিয়ে দুইটা রোগ ছড়ায়, একটা হচ্ছে কি ডেঙ্গু আর একটা কি চিকনগুনিয়া। তাহলে একটা জায়গায় তো মিল আছে, তাই না? ভাইরাসটা আলাদা, চিকনগুনিয়া ভাইরাস, আরেকটা কি ফ্লাভি ভাইরাস। ওকে, বাট রোগের মধ্যে কিন্তু কিছুটা মিল আছে, ঠিক আছে? মিলটা কি, যে একই মশা দিয়ে ছড়ায়, ঠিক আছে? দুইটাতেই কি পেইন হয়, পেইনের জায়গাটা আলাদা, জ্বরের সাথে পেইন হয়, কিন্তু পেইনের জায়গাটা কি আলাদা। কীরকম? ধরেন আমাদের ডেঙ্গু হচ্ছে, আমরা ডেঙ্গুটা যদি করি তাহলে আমরা কি বলবো, যে অ্যাডিস মশকি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে কোনো মশা কিন্তু কখনো রোগ ছড়ায় না, তাই না? হ্যাঁ, সব সময় রোগ ছড়ায় কারা? স্ত্রী মশারা, ঠিক আছে? কারণ কি হতে পারে? মেয়েরা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই, যে আমরা ধরে নিব যে কি, যে সাধারণত স্ত্রী মশকিরাই কি ডিম দেয়, তাই না? পরবর্তী প্রজন্মগুলো নিয়ে আসে, ঠিক আছে? সেই হিসাবে স্ত্রী মশকির ওই উপযুক্ত পরিবেশটা সৃষ্টি করার জন্য, ঠিক আছে, মশার জীবনচক্রে দুইটা পর্যায়ে থাকে ম্যাক্সিমামগুলো। কীরকম? একটা হচ্ছে হিউম্যান বডিতে চক্র, আরেকটা হচ্ছে কি মশার বডিতে চক্র। তাহলে ওই মশার লার্ভাটার জীবনচক্রের একটা পার্ট হচ্ছে কি আমাদের বডিতে, ঠিক আছে? তাহলে আমাদের বডিতে আসা যাওয়ার জন্য তার কি করতে হয়? স্বাভাবিকভাবে আমাদের কি রক্ত খেতে হবে। দেখেন মশার এই যে জীবাণুটা, আমরা যদি বলি মশাবাহিত তিনটা রোগ, যদি বলি মশাবাহিত তিনটা রোগ, তাহলে দেখেন তিনটা মশার কারণে তিনটা আলাদা আলাদা রোগ হচ্ছে। তাহলে একটা মশা কি, আমরা যদি বলি অ্যাডিস মশা, তাহলে স্ত্রী অ্যাডিস মশা মানে অ্যাডিস মশকির কারণে, হ্যাঁ, আমাদের দুইটা রোগ হচ্ছে। কি কি? একটা হচ্ছে ডেঙ্গু, আরেকটা কি চিকনগুনিয়া। এরপরে একটা রোগ মশার নাম কি, স্ত্রী অ্যানোফিলিস মশা, তাই না? স্ত্রী অ্যানোফিলিস মশকির কারণে কি হচ্ছে? ম্যালেরিয়া হচ্ছে। আরেকটা হচ্ছে কি কিউলেক্স মশকি, তাই না? কিউলেক্স মশকির কারণে কি হচ্ছে? পাইলেরিয়া হচ্ছে, ঠিক আছে? আরেকটা মাছি আছে, বিশেষ একটা মাছি, এই মাছিও কি আরেকটা রোগ ছড়ায়, যদিও এটা কি ব্যাকটেরিয়াল ডিজিজ না, সেটা হচ্ছে কি স্যান্ড ফ্লাই মাছি, লিশম্যানিয়াসিস, কালা জ্বর, ঠিক আছে? ওকে, আমরা আগে মশাগুলো পড়ে নেই। তাহলে মশার ভিতরে একটা মশা পেলাম যেটা কি ভাইরাস ছড়াতে পারে, সেই মশাটার নাম কি? অ্যাডিস মশকি, তাই না? তাহলে অ্যাডিস মশকি তার রিপ্রোডাকশনের খাতিরে কি করে, আমাদের বডির থেকে রক্ত শোষণ করে, তাই না? রক্ত শোষণ করার ফলে তার মুখের থেকে কি হয়, যে ভাইরাসটা তার মুখে বাস করে সেটা কি আমার রক্তে চলে আসে, এসে কি করে, সে আমার দেহের ভিতরে তার কি ঘাঁটি গেড়ে ওঠে। তখন তার দেহে থাকার কারণে আমাদের দেহে কি হয়, এক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ জ্বর হয়। এই বৈশিষ্ট্যপূর্ণ জ্বরটাকে আমরা বলতেছি ডেঙ্গু। তাহলে এই বৈশিষ্ট্যপূর্ণ জ্বরটা কি হবে, যখন একজনের ডেঙ্গু হবে, আপনার মনে রাখতে হবে যে জ্বরের একটা বৈশিষ্ট্য টাইফয়েডের মতো হবে না। টাইফয়েড জ্বরের আমরা কি বৈশিষ্ট্য বলছিলাম, যে জ্বরটা সন্ধ্যার দিকে কি হবে, বাড়বে, সকালের দিকে জ্বরটা তুলনামূলকভাবে কি কমবে। অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, অ্যাবডোমিনাল মাসল ক্র্যাম্প হতে পারে, তাই না? কনস্টিপেশন হতে পারে, ডায়রিয়া হতে পারে, বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে। বাট ডেঙ্গুর ক্ষেত্রে কি বৈশিষ্ট্যমূলক জ্বরটা কি হবে, ডেঙ্গুতে জ্বর হবে অনেক, ঠিক আছে? হতে পারে 103 থেকে 105 পর্যন্ত কি হতে পারে। এর সাথে আরেকটা জিনিস থাকবে কমন, সেটা হচ্ছে কি প্রচণ্ড হেডেক থাকবে, ঠিক আছে? ডেঙ্গুর সাথে কি থাকবে, প্রচণ্ড হেডেক থাকবে। এর সাথে কি থাকবে, প্রচণ্ড মাসেল পেন। তাহলে মাংসপেশিতে ব্যথা থাকবে, মাথার ব্যথা থাকবে, তার সাথে জ্বর থাকবে। ইটস এ কমন সিমটমস অফ কি ডেঙ্গু। আর সিজনটার কথা মনে রাখতে হবে, কোন সিজনে হচ্ছে, তাই না? ড্রাই সিজনে এই রোগের প্রাদুর্ভাব কি তুলনামূলকভাবে কম, বাট বর্ষাকালের পরবর্তীতে, বন্যার পরবর্তীতে এই রোগের প্রাদুর্ভাব কি বেশি হবে। তাহলে কমন সিমটম তিনটা ফার্স্ট মনে রাখবেন। এক নম্বর কি, জ্বর হবে, মাথা ব্যথা হবে, মাসেল পেন হবে, ঠিক আছে? এরপরে আমরা যদি প্যাথোলজিক্যাল টেস্ট দেই, প্যাথোলজিক্যাল টেস্টে আমরা কি দেখব, যে ডেঙ্গু পজিটিভ, আমরা NS1 একটা টেস্ট প্রথম 3 দিনের মধ্যে দিতে পারি, তা না হলে অ্যান্টি ডেঙ্গু ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এম কি পরবর্তী টেস্টগুলোতে দিলে ডেঙ্গু পজিটিভ আসবে। এছাড়াও কি হবে, প্লাটিলেট কাউন্ট, আমরা যদি সিবিসি দেই তাহলে ওখানে প্লাটিলেট কাউন্টটা কি হবে, ডেঙ্গুতে কমে যাবে। এখন দেখেন ডেঙ্গুর প্রথম একটা সমস্যা হচ্ছে কি থ্রম্বোসাইটোপেনিয়া, তাই না? থ্রম্বোসাইটোপেনিয়া কাকে বলে ম্যাডাম? প্লাটিলেটের পরিমাণ কমে যায়। তাহলে ডেঙ্গু রোগে কি ইটসেলফ প্লাটিলেট কাউন্ট কমে যায়।
এখন চিন্তা করেন যদি প্লাটিলেট কাউন্ট ডেঙ্গুতে কমে যায়, আবার কি ডেঙ্গুতে মাসেল পেইন থাকে, এখন মাসেল পেইনের কারণে যদি আমরা NSAID অর্থাৎ কি ব্যথার ওষুধ ব্যবহার করি, ব্যথার ওষুধের একটা সাইড ইফেক্ট হচ্ছে কি সে কি কমাই দিবে, প্লাটিলেট কাউন্ট কমাই দিবে। আবার ডেঙ্গু জ্বর আমি যদি না বুঝে এখানে এমন অ্যান্টিবায়োটিক দেই যেমন পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, এই টাইপের অ্যান্টিবায়োটিকও যদি দিয়ে দেয় কি হবে, এই অ্যান্টিবায়োটিকগুলো ইটসেলফ কি করে প্লাটিলেট কাউন্ট কমিয়ে দিতে পারে। তাহলে 1 নম্বর ডেঙ্গু প্লাটিলেট কাউন্ট কমাচ্ছে, 2 নম্বর আপনি রোগ না বুঝে অ্যান্টিবায়োটিক দিয়েছেন সেটার জন্য প্লাটিলেট কাউন্ট কমতেছে, আবার কি ব্যথার ওষুধ দিচ্ছেন এই ব্যথার ওষুধও কি প্লাটিলেট কাউন্ট কমিয়ে দিচ্ছে। আলটিমেট কি হবে, প্লাটিলেট কাউন্ট নর্মাল রেঞ্জ কত থাকে প্লাটিলেটের, হ্যাঁ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাডে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ প্লাটিলেট থাকে, তাই না? এখন এটা কমে তাহলে দ্রুত কি হয়ে যাবে, 50,000, 60,000, 70,000ও কি হয়ে যেতে পারে। তাহলে নর্মাল ডেঙ্গুটা এখন কিসে পরিণত হয়ে যাবে, হ্যামোরেজিক ডেঙ্গুতে, যেটা তার মৃত্যুর একটা গুরুত্বপূর্ণ কারণ। দেখেন ম্যাক্সিমাম ভাইরাল ডিজিজ কি 4-5 দিনের মধ্যে এমনি কি ভালো হয়ে যায় কিছু বাদ দিয়ে, ঠিক আছে? 4-5 দিন পরে ভাইরাস নিজেই নিজেকে ধ্বংস করার মতো অ্যান্টিজেন কি টক্সিক এজেন্ট বডিতে রিলিজ করে দেয়। সেই জন্য দেখবেন কি ডাক্তাররা ভাইরাল ডিজিজের ক্ষেত্রে বা ভাইরাল ফিভারের ক্ষেত্রে কি করে 3 দিন 5 দিন পর্যন্ত কি শুধুমাত্র প্যারাসিটামল সিভির দিয়েই কি চালায় দেয়। 5 দিনের পরে কি বিভিন্ন রকম জিনিসপত্রগুলো দেখে। এরপর আমরা কিন্তু লক্ষণগুলো বলতেছি যে কোন ভাইরাল ফিভারটা কি ধরনের, লক্ষণ বললাম ডেঙ্গুটা, ঠিক আছে? এখন ভাইরাল ফিভার হোক, ডেঙ্গুর লক্ষণ দেখে বুঝবেন না যেটা ডেঙ্গু। আপনার কাজ কি, কাজ হচ্ছে হ্যাঁ রোগ নির্ণয় করা। রোগ নির্ণয় কি দিয়ে করবেন, অবশ্যই রোগের লক্ষণ দেখে, তাই না? এখন লক্ষণ দেখে যদি রোগ নির্ণয় না করতে পারেন আপনার ভুল ওষুধ দেওয়ার সম্ভাবনা কি বেশি থাকবে, ঠিক আছে? অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট প্লাটিলেট কাউন্ট কমাতে পারে, ঠিক আছে? সেই জন্য তো ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না প্রথমে, ঠিক আছে? যদি অ্যান্টিবায়োটিক দেন তাহলে এই অ্যান্টিবায়োটিক প্লাটিলেট কাউন্ট কমাবে। ডেঙ্গুতে প্যারাসিটামল ছাড়া কোনো ব্যথার ওষুধ দেওয়া যাবে না, অ্যাসিক্লোফেনাক ডাইক্লোফেনাক দিলেও কি হবে, প্লাটিলেট কাউন্ট কমে যাবে, সেই ক্ষেত্রেও বিপদে পড়বে, ঠিক আছে? ওকে, এবার আসেন চিকুনগুনিয়ার কথা যদি আমরা বলি। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুইটা একই মশার মাধ্যমে ছড়াচ্ছে, বাট আমাকে মনে রাখতে হবে যে ডেঙ্গুর ক্ষেত্রে কি হেডেক হচ্ছে প্রচুর, তাই না? জ্বরও হচ্ছে প্রচুর, মাসেল পেন হচ্ছে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। চিকুনগুনিয়ার ক্ষেত্রে জ্বরটা আসবে কিন্তু ডেঙ্গুর মতো এত প্রবল জ্বর হবে না। জ্বর কি 101-102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কি উঠতে পারে। জ্বরের সাথে মূল প্রবলেমটা কি হবে, জ্বর যখন থাকবে তখন তো জ্বর থাকবেই, কিন্তু জ্বর যখন কমবে, জ্বর কমে যাওয়ার ফলেই কি সমস্যাটা শুরু হবে। কারণ আমরা জানি আমাদের শরীরে যদি কোনো ফরেন বডি বের হয়, এই ফরেন বডির এগেনস্টে আমাদের বডি থেকে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, তার মানে অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিগুলা আমাদের শরীরে আমাদের যে ওয়েট বিয়ারিং জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোকে দুর্বল করে দেয়। সেই জন্য যখন চিকুনগুনিয়া হবে তার সাথে সাথে প্রবলেম হবে কি ওয়েট বিয়ারিং জয়েন্টগুলো, ঠিক আছে? বিশেষ করে এলবো জয়েন্ট, নি জয়েন্ট, এই টাইপের জয়েন্টগুলোতে কি হবে, প্রচণ্ড রকমের পেন হবে, ঠিক আছে? আপনি সোজা হয়ে ভালো করে কি হাঁটতে পারবেন না। তাহলে কি জয়েন্ট পেন, জ্বর, এটা কি চিকুনগুনিয়া রোগের একটা লক্ষণ না। জয়েন্ট পেন হবে না, মাসেল পেন হবে, মাংস পেশিতে কি কামড়ায় ব্যথা করবে, ওকে? আর তার সাথে প্রচণ্ড হেডেক থাকবে, ওকে? আর চোখ মুখ কি একটু লাল দেখা যাবে, কেন প্লাটিলেট কাউন্ট কিছুটা কমে যাবে। এখানে সিভিয়ার জয়েন্ট পেন আর মাসল পেন লিস্ট, তাহলে কি জয়েন্ট পেনটা না, জয়েন্ট পেন হবে শুধু চিকুনগুনিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এখানে মাসল পেন হবে। তবে যদি জয়েন্ট পেন মাসেল পেন একত্রে থাকে সেটাও আমরা কি ডেঙ্গুকেই ধরবো, ঠিক আছে? যদি মাসেল পেন না থাকে শুধু জয়েন্ট পেন থাকে তাহলে সেটা চিকুনগুনিয়া ধরবো, এটা কাটার দরকার নাই, ওকে? তাহলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুইটা, চিকুনগুনিয়া ভাইরাস আর একটা কি ফ্লাভি ভাইরাস। ডেঙ্গুর ভাইরাসের নাম কি ফ্লাভি ভাইরাস। ম্যাক্সিমাম ক্ষেত্রে চিকিৎসা কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে বেড রেস্ট, চিকিৎসা হচ্ছে কি প্রচুর অ্যাডিকুয়েট ফ্লুইড, প্রচুর ভিটামিন সি অর্থাৎ ইমিউনো বুস্টিং এজেন্ট, তার সাথে কি জ্বর কমার জন্য প্যারাসিটামল। বললাম না চিকুনগুনিয়াতে জ্বর হবে, জ্বরের পরিমাণটা কি কিছুটা
অত ডেঙ্গুর মতো প্রবল হবে না, ঠিক আছে। জ্বরের সাথে জ্বর যখন একটু কমবে, দু একদিন জ্বরের পরে শুরু হবে কি প্রচণ্ড জয়েন্ট পেন, সাথে হালকা জ্বর থাকবে, সাথে প্রচণ্ড কি জয়েন্ট পেন থাকবে, ঠিক আছে। তার মানে চিকুনগুনিয়ার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণই হচ্ছে কি জয়েন্ট পেন। ক্লিয়ার এটা এতটুকু? এরপরে আসেন মিসেলস। মিসেলস ওকে, তাহলে আমরা যদি মিসেলসে আসি, মিসেলসটা কি? মিসেলস ভাইরাস দিয়ে হয়। কি মিসেলস রোগটা হয় কি দিয়ে? মিসেলস ভাইরাস দিয়ে। আচ্ছা, মিসেলসের সহজ বাংলা যদি বলি, এটাকে কি বলা হয়? হাম। মিসেলসের সহজ বাংলা কি বলা হয়? হাম বলা হয়। এখন চিন্তা করেন, মিসেলস যদি আমরা বলি, তাহলে মিসেলস রোগের বুঝবো কিভাবে যেটা হাম হয়েছে? কমন লক্ষণ যখন আমরা বুঝি হাম হয়েছে, তখন আমাদের হাম কি হয়ে যাচ্ছে? ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা স্বাভাবিকভাবে যখন বুঝি বাচ্চার হাম হয়েছে, তখন আলটিমেট কি হচ্ছে? হাম ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি, যখন রোগটা সেরে যাচ্ছে তখন আমরা বুঝি যে রোগটা কি হয়েছে। তাহলে হামের কি কি বৈশিষ্ট্য দেখে আমরা বুঝি যে হয়েছে? হামে প্রথমে কি হয়? ঠান্ডা জ্বরের মতো লক্ষণ নিয়ে কি দেখা যাবে? হাম দেখা যাবে। তাহলে নর্মালি কি জ্বর হবে, রোগীর জ্বর হবে। জ্বর কত? 101, 102 এই টাইপের জ্বর, খুব উচ্চ টেম্পারেচার এরকম কিছু হবে না। 101, 102 রোগী কি মুখের স্বাদ নষ্ট হয়ে যায় জ্বর হলে। বুঝার উপায় কি? হামটা প্রচণ্ড ছোঁয়াচে, প্রত্যেকটা রোগী কি ছোঁয়াচে, কারণ জীবাণু ঘটিত রোগ মানেই কি কন্টামিনেটেড ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ যেটাই বলেন। কমিউনিকেবল ডিজিজ মানে কি? ছোঁয়াচে রোগ। কন্টামিনেটেড ডিজিজ মানে কি? যেটা কি একজন থেকে আরেকজনে কন্টামিনেট হওয়ার সুযোগ আছে। ওকে, তাহলে আমরা যদি মিসেলসের কথা বলি, বাচ্চার যখন মিসেলস হবে তখন বাচ্চার গায়ে জ্বর থাকবে। আর বোঝার উপায় কি কখন সেটা কন্টামিনেটেড? জিহ্বা দেখে। বাচ্চার জিহ্বাতে এক ধরনের স্পট থাকবে, কপলিন স্পট বলা হয় এদেরকে। কি বলা হয়? কপলিন স্পট। কি চারদিকে মাঝখানে সাদা, চারদিকে কি লাল লাল, চারদিকে লাল লাল, মাঝখানে কি সাদা। জিহ্বার ভিতরে কিরকম এক ধরনের দাগ আসে। যখন জিহ্বাতে এই জাতীয় স্টাঙে যখন এই জাতীয় স্পট দেখা দিবে, তার সাথে গায়ে জ্বর থাকবে, তখন আমরা বুঝবো কি তার মিসেলস হয়েছে। এখন বাচ্চাটাকে কি রাখতে হবে? একটু আলাদা রাখতে হবে। কারণ কি এখন এই বাচ্চা থেকে অন্য বাচ্চার ক্ষেত্রে কি এটা ছড়াতে পারে। ওকে, এখন কথা হচ্ছে মিসেলসটা যখন থাকবে এরকম ভাবে থাকলো, এরপরে কি হবে? 2-1 দিন পরে হঠাৎ করে জ্বর কমে যাবে। জ্বরটা কি একটু কমে যাবে। কমে যাওয়ার সাথে সাথে সমস্ত শরীরে কি ঘামাচির মতো র্যাশ বের হবে। যখন জ্বর কমে যাচ্ছে তখন ঘামাচির মতো কি র্যাশ বের হচ্ছে। যখন ঘামাচির মতো র্যাশ বের হচ্ছে তখন আমরা কি বুঝি? যে এর হাম হয়েছে। আলটিমেট তখন কিন্তু হাম কি ভালো হয়ে যাচ্ছে, হামের কি শেষ লাস্ট স্টেজে চলে আসছে। ওকে, তার সমস্যাটা ছিল কি এর আগে, তাই না? তাহলে আমরা কি দেখবো? বাচ্চার জ্বর আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের ডিজিজটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে কাদের? বাচ্চাদের। তাহলে বাচ্চার জ্বর আছে, তাই না? জ্বরের সাথে সাথে বাচ্চার জিহ্বাটা আপনার চেক করতে হবে। জ্বরের পরিমাণ কত? 101, 102। বাচ্চার জিহ্বাটা একটু দেখতে হবে। জিহ্বাটা বের করার পরে যদি জিহ্বাতে কপলিন স্পট দেখেন, তাহলে বুঝতে হবে কি এটা হাম, ঠিক আছে। হাম হলে এখন চিকিৎসা কি দিবেন? সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে, তাই না? যত বড় বড় অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। আলটিমেট বলছি তো, ভাইরাল ফিভারের ম্যাক্সিমাম কি আপনি এখানে দিলে কি দিতে পারেন? প্যারাসিটামল দিতে পারেন, অ্যান্টিহিস্টামিন দিতে পারেন যদি চান, ঠিক আছে। প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, ভিটামিন সি, জিঙ্ক, এগুলো ছাড়া কি দেওয়ার মতো কিছুই না। আর প্রচুর ফ্লুইড, ঠিক আছে, প্রচুর ফ্লুইড খেতে হবে, ভিটামিন সি সমৃদ্ধ ফ্লুইড, ঠিক আছে। এছাড়া আর কিছুই দরকার হবে না। আলটিমেট জ্বর মিসেলস এমনি সেরে যাবে, একটু যত্ন রাখতে হবে শুধু। এরপরে যদি স্কিনে কোনো ইয়া হয়, সেক্ষেত্রে চুলকানি হলে আমরা অ্যান্টিহিস্টামিনটা কি শুধু এর সাথে অ্যাড করে দিতে পারবো, এছাড়া কিছুই লাগবে না, ঠিক আছে। এরপরে আসেন মামস, ঠিক আছে। মিসেলস যেমন একটা রোগ, মামসও কি কমন একটা ডিজিজ। মামসের ক্ষেত্রে কি হয়? বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণটা হচ্ছে, মামসের সংজ্ঞা থেকে আমরা জানি মামস কাকে বলে। মামস হচ্ছে কি? মামস হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড অথবা প্যারোটিড গ্ল্যান্ডের কি ভাইরাল ইনফ্লামেশন। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড যদি মামস ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে যে প্যারামিটারস বা যে লক্ষণগুলো দেখা যায়, নাই মামস করে বুঝে লাভ না। চিকুনগুনিয়াও না, সব কিছু থাকবে। ওকে,
তাহলে মামসের ক্ষেত্রে আমরা কি বুঝবো? মামস হচ্ছে কি প্যারোটিড গ্ল্যান্ডের ভাইরাল ইনফ্লামেশন। তাহলে মামস ভাইরাস দিয়ে যখন প্যারোটিড গ্ল্যান্ডটা আক্রান্ত হবে তখন যে কন্ডিশনটা দেখা যাবে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে কি মামস। ঠিক আছে, তাহলে প্যারোটিড গ্ল্যান্ড আক্রান্ত হচ্ছে। প্যারোটিড গ্ল্যান্ড কোথায় থাকে? প্যারোটিড গ্ল্যান্ড কত পার্সেন্ট লালারস নিঃসরণ করে টোটাল লালারসের? 25%। ম্যাক্সিমাম লালারস কোন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়? সেলিভারি গ্ল্যান্ড। সেলিভারি গ্ল্যান্ডই তো লালারস। সাবম্যান্ডিবুলার 70%। সবচেয়ে কম লালারস নিঃসৃত হয় কোন গ্ল্যান্ড থেকে? সাবলিঙ্গুয়াল 5%। স্যালাইভার টায়ালিন কোন লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়? প্যারোটিড। ভেরি গুড। তাহলে প্যারোটিড প্যারোটিড গ্ল্যান্ডে ভাইরাল ইনফ্লামেশন হবে। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড যদি এই পাশে থাকে, এই পাশে প্যারোটিড গ্ল্যান্ড যদি ভাইরাল ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন কার্ডিনাল সাইন কি হবে? লাল হবে, ফুলে যাবে, ব্যথা হবে, কাহিনীগুলো হবে না? তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের যদি ইনফ্লামেশন হয়, প্যারোটিড গ্ল্যান্ড লাল হবে, দেখা যাবে, ফুলে যাবে, এটা কিন্তু বোঝা যাবে। গলা কি ফুলে যাচ্ছে, প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যাচ্ছে। ব্যথা হবে না? ব্যথা হবে, আপনি কিছু কি গিলতেও পারবেন না। তার সাথে কি জ্বর হবে। তাহলে জ্বর হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড যে জায়গা আছে ওই জায়গাটা ফুলে যাচ্ছে, কোনো কিছু গিলতে সমস্যা হচ্ছে। তখন আমরা কি বুঝবো? এটা মামস। এখন কি দিবেন? অ্যান্টিবায়োটিক, তাই না? হ্যাঁ, মামস যখনই বুঝে ফেলবেন এটা ভাইরাল ডিজিজ, তার মানে ওই জায়গায় কি অ্যান্টিবায়োটিক কোনোভাবেই কি দেওয়া ঠিক হবে না। ঠিক আছে, ট্রিটমেন্ট কি? সেম ট্রিটমেন্ট, বেড রেস্ট, অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক, কি ভিটামিন সি, জিঙ্ক, প্যারাসিটামল। ঠিক আছে, ভিটামিন সি, জিঙ্ক, অর্থাৎ কি আমরা এটা বলতেছি কেন? টু বুস্ট ইউর ইমিউন সিস্টেম। আপনি চাইলে কি মাল্টিভিটামিনও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমাদের মূল লক্ষ্যটা কি থাকবে? ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা। একমাত্র ইমিউন সিস্টেমই পারে কি যে ভাইরাল ডিজিজ থেকে আপনাকে কি প্রোটেক্ট করতে। ক্লিয়ার এতটুকু? মামস পারবেন না? ধরতে পারবেন তো এটা মামস হয়েছে? মিসেলস পারবেন? স্মল পক্স আর চিকেন পক্স এই দুটো বললে মোটামুটি শেষ। আর কোভিড-19 তো আপনারা এখন বুঝেন আমাদের চেয়ে কি ওকে। তাহলে স্মল পক্স আর চিকেন পক্স, এখানে যদি দুইটা জীবাণুর ক্ষেত্রে বলি, একটা হচ্ছে কি গুটি বসন্ত, একটা হচ্ছে কি জল বসন্ত। ক্লিয়ার? তাহলে গুটি বসন্ত আর জল বসন্তের মধ্যে কি থাকবে? বেসিক কিছু পার্থক্য থাকবে। দুইটাই বসন্ত বলি আমরা, তাই না? তার মানে দুইটাই হচ্ছে কি পক্স। অবশ্যই এটা পক্স না, তাই না? পক্স উঠছে, তাই না? এইভাবে বলা যাবে না, হ্যাঁ, কি পক্স বলতে হবে। ওকে, তাহলে চিকেন পক্স হলে চিকেন পক্স, স্মল পক্স হলে স্মল পক্স। ওকে, তাহলে আমরা কিভাবে বুঝবো রোগীর স্মল পক্স হচ্ছে না চিকেন পক্স হচ্ছে? ওকে, বুঝার উপায়গুলো দেখেন। এক নাম্বার উপায় হচ্ছে যে দুইটা ক্ষেত্রে প্রথমে কি হবে? জ্বর হবে। দুইটা ক্ষেত্রে প্রথমে জ্বর হবে। 2-1 দিন জ্বরে ভোগার ফলে বা পরে কি হবে? সারা শরীরে কি এক ধরনের ইরাপশন দেখা দিবে, মানে কি গুটি দেখা দিবে। এই গুটি দেখে আমরা বুঝবো এটা কি ধরনের গুটি। দেখেন, গুটিটা যদি স্মল সাইজের শক্ত হয় এবং মুখের দিক দিয়ে বেশি উঠে, ঠিক আছে, অর্থাৎ কি ফেশিয়াল সাইডে কি গুটিটা বেশি উঠে, তাহলে এটা কিন্তু হবে কি গুটি বসন্ত বা স্মল পক্স। আর গুটিটা যদি একটু সাইজে বড় হয়, শক্ত না হয়, খুব ভিতরে পানি পানি থাকে এবং কি মুখের দিক দিয়ে তুলনামূলক কম, শরীরের দিক দিয়ে কি তুলনামূলকভাবে বেশি হয়, তাহলে কিন্তু বুঝবো আমরা এটা কি স্মল চিকেন পক্স অথবা কি জল বসন্ত। ঠিক আছে, তাহলে কোন জায়গায় গুটিটা বেশি উঠতেছে, গুটিটার আকার আকৃতি কিরকম, ঠিক আছে, তাহলে ছোট বড় শক্ত, আরেকটা কি মানে একটা ছোট শক্ত, একটা কি বড় নরম। ঠিক আছে, তাহলে বড় নরমের ক্ষেত্রে আমরা বলবো কি চিকেন পক্স, যেটা শরীরে বেশি উঠবে, মুখে কম উঠবে। মুখে উঠবে না তা না, উঠতে পারে, তবে কি 7-8টা। আর যদি স্মল পক্স উঠে মুখটাকে একেবারে ভরে উঠবে। অনেকের মুখে দেখবেন গর্ত গর্ত দাগ দাগ আছে, তাই না? জিজ্ঞেস করে দেখেন, সে নিশ্চিত কি চিকেন পক্সে কি ছিল, সরি স্মল পক্সে কি ছিল, আক্রান্ত ছিল কোনো না কোনো সময়। ঠিক আছে, দেখেন চিকেন পক্সের চেয়ে স্মল পক্সটাকে আমরা কি ক্ষেত্র বিশেষে মারাত্মক বেশি বলি। কেন বলি? কারণ যেহেতু উপরের চামড়াটা মোটা থাকে, ঠিক
ঠিক আছে, ওইখানে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডের মধ্যে কি হতে পারে? চিকেন পক্স কি বলতেছি, দুইটা ভাইরাস দিয়ে হচ্ছে। যদি স্মল পক্স বলি তাহলে একটা ভাইরাস, যদি চিকেন পক্স বলি তাহলে কি আরেকটা ভাইরাস। ভাইরাসটার নাম কি? স্মল পক্সের ক্ষেত্রে ভাইরাসটার নাম হবে কি? ভেরিসেলা, সরি ভেরিওলা ভেরা স্মল পক্সের ক্ষেত্রে। আর যদি চিকেন পক্স বলি তাহলে নাম কি হবে? ভেরিসেলা জস্টার। ওকে, তাহলে ভেরিসেলা জস্টার আরেকটা কি ভেরিওলা ভেরা, এই দুইটা হচ্ছে কি আলটিমেট ভাইরাস অফ স্মল পক্স অ্যান্ড চিকেন পক্স। ঠিক আছে, নাম দুটা মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে ভেরিসেলা আর একটা কি ভেরিওলা। ঠিক আছে, একটা হচ্ছে জস্টার আর একটা কি ভেরা। ভেরিওলা ভেরা আর ভেরিসেলা জস্টার। ওকে, এখন আমরা যদি বলি স্মল পক্সের যে চিকেন পক্সটাকে আমরা কেন মারাত্মক বলতেছি, কারণ সমস্যাটা হচ্ছে প্রথম 7 দিন বা প্রথম 5 দিন। দেখেন ওরও কি হচ্ছে? জ্বর হচ্ছে, এরও কি হচ্ছে? জ্বর হচ্ছে। ওর শরীরেও ইরাপশন বের হচ্ছে, এর শরীরেও কি ইরাপশন বের হচ্ছে। ইরাপশন বের হয়ে যখন স্মল পক্স হবে 5 দিন থেকে 7 দিনের পর কি হবে? জিনিসটা শুকিয়ে যাবে। ঠিক আছে, আর স্মল পক্সের ক্ষেত্রে কি হবে? চিকেন পক্সের ক্ষেত্রে শুকিয়ে যাবে। স্মল পক্সের ক্ষেত্রে কি হবে? জ্বরও কমে যাবে, কিন্তু ওই সময় কি জ্বরও কমে যাবে, আপনি মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে। বাট স্মল পক্সের ক্ষেত্রে দেখা যাবে ওইখানে সেকেন্ডারি ইনফেকশন হবে। ঠিক আছে, অর্থাৎ ওই জায়গা, যে জায়গাটাতে ফ্লুইড আছে, ওই ফ্লুইডের জায়গায় কি হবে? ব্যাকটেরিয়া জন্মাবে। ব্যাকটেরিয়া জন্মানোর সাথে সাথে সেকেন্ডারি ইনফেকশন হবে এবং নতুন করে আবার কি হবে? জ্বর দেখা দিবে। এবং যে জায়গায় ইনফেকশন হচ্ছে গুটিগুলাতে, ওইখানে কি পচন ধরে যাবে, ঘা হয়ে যাবে, গর্ত হয়ে যাবে শরীরের উপর। ঠিক আছে, পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশনের কারণে কি স্মল পক্সটাকে আমরা বেশি মারাত্মক বলি কিসের চেয়ে? চিকেন পক্সের চেয়ে। ঠিক আছে, তাহলে কি চিকেন পক্স স্মল পক্সের পার্থক্য আপনাদের বইয়ে কি দিয়ে দেওয়া আছে, আর মোটামুটিভাবে লক্ষণটা দেখে চিনলেই হবে যে চিকেন পক্স কি জিনিস, স্মল পক্স কি জিনিস। ওকে, আর কোভিড-19 সম্পর্কে তো বলার আর কিছুই নাই, তাই না? মোটামুটি আপনারা ম্যাক্সিমামই কি জানেন। ওকে, কোভিড-19 একটা রেসপিরেটরি ডিসঅর্ডার, সবসময় মনে রাখতে হবে এটা একটা কি রেসপিরেটরি ডিসঅর্ডার। ঠিক আছে, তার মানে এটা হলে রেসপিরেটরি সিমটমস অবশ্যই কি প্রকাশ পাবে। যে লক্ষণ নিয়ে আপনার শরীরে আসুক রেসপিরেটরি সিমটম প্রকাশ পাবে। আমরা ওই কোভিডের প্রথম দিকের যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো সবচেয়ে বেশি মনে রাখবো। কি হবে? নর্মালি কি ফ্লোরের মতো হবে, তার সাথে গলা ব্যথা হবে, হালকা কি জ্বর হবে। ঠিক আছে, এরপরে যখন আরও কি সেকেন্ডারি মানে ইনফেকশনের দিকে চলে যাবে তখন কি হবে? এদের পরিমাণে যখন অনেক বেড়ে যাবে এরা সরাসরি কি লাংস টিস্যুগুলোকে আক্রমণ করবে। লাংস টিস্যুতে কি এক ধরনের ফ্লুইডি জিনিস তৈরি করবে, লাংসকে কি ফাংশনলেস করে দিবে। আলটিমেট আপনি মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তার মানে কি কোভিড-19 রেসপিরেটরি কি ভাইরাল ডিসঅর্ডার, ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ নিয়ে শুরু হলেও পরবর্তীতে কি গলা ব্যথা হবে, তার সাথে একটার পর একটা সিমটম হয়ে আলটিমেট লাং ফেলিওর কি হবে? ফুসফুস তার কার্যকারিতা হারাবে, আপনি মারা যাবেন। ওকে, এবং এই রোগটা তাদেরকে বেশি আক্রান্ত করে যাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কি দুর্বল, যারা কোনো প্রিমরবিড ডিজিজে কি আক্রান্ত। ঠিক আছে, অলমোস্ট যদি চিন্তা করেন কারোর যদি কি ডায়াবেটিক্স থাকে, কারোর যদি হাইপার টেনশন থাকে, অথবা এমন কোনো ক্রনিক ডিজিজ থাকে যে ডিজিজটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, এই টাইপের পেশেন্টরা স্বাভাবিকভাবেই কি কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, এবং কোভিডে কি আক্রান্ত হওয়ার পর রিকভার হওয়ার সম্ভাবনা তাদের কি খুবই কম থাকবে। ঠিক আছে, তার মানে কি যত্ন বেশি নিতে হবে তাদের যাদের কি বিভিন্ন কোমরবিড কন্ডিশন রয়েছে। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা কয়টা ভাইরাল ডিজিজ পড়লাম আজকে? ঠিক আছে, এই 5-6টা ভাইরাল ডিজিজ নেক্সট ক্লাসে কি পড়া দিবেন। নেক্সট ক্লাসে আমরা প্যারাসাইটিক্যাল ডিজিজগুলো পড়ে তার সাথে সাথে কি পড়ব? পরবর্তী অধ্যায়ে আমাদের ভিটামিন নিউট্রিশনাল ডিসঅর্ডার, ঠিক আছে, ভিটামিন এবং মিনারেল রিলেটেড কিছু ডিজিজ আছে, ওই ডিজিজে আমরা কি চলে যাব। ওকে, আপনারা পড়তেছেন না, ঠিক আছে, নেক্সট ক্লাসে যদি বলেন যে পড়া ধরেন না স্যার, খবর আছে। ওকে।